আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ভূত, গোয়েন্দা ও অলৌকিক সমাহার দিয়ে তৈরি সাসপেন্স অফ দ্য ডে অরিজিনালসের আজকের গল্প নারী মাংস। গল্প পাঠে আমি প্রিয়াংশু। প্রধান চরিত্রে পৃথা, পৃথার মা, পৃথার ভাই এবং মণি পিসি। পৃথার চরিত্রে সুস্মিতা, পৃথার মায়ের চরিত্রে অনন্যা, পৃথার ভাইয়ের চরিত্রে সন্দীপ এবং মণি পিসির চরিত্রে অর্পিতা। শুরু হচ্ছে আজকের গল্প নারী মাংস। আজ বাড়িতে মাংস রান্না হয়েছে। কলেজ থেকে বাড়ি এসে পৃথা হাত পা ধুয়ে সোজা রান্নাঘরে। মা, ও মা, তাড়াতাড়ি ভাত দাও, খুব খিদে পেয়েছে। মা ঘরে বসে বিড়ি বাঁধছিলেন। পৃথার গলা পেয়ে তিনি চেঁচিয়ে বললেন, ভাত বাড়া আছে, গিয়ে খেয়ে নে। পৃথাও তাড়াতাড়ি ভাত নিয়ে খেতে বসে পড়ে। মাংসের ঝোল দিয়ে সবে মাত্র ভাত মুখে দিয়েছে, কোথা থেকে ওর ভাই রবি এসে ঝপ করে পৃথার মাংসের বাটি থেকে মাংসের টুকরোটা নিয়ে সোজা মুখে চালান। আরে আরে, ও মা, ভাই দেখো আমার মাংসটা নিয়ে চলে গেল। আমি না খাবই না, সবার খাওয়া হয়ে গেছে। আমার বরাদ্দটুকুতেও সবসময় ভাগ বসাবে কেন? আমি না আজ খাবই না। এই রবিটা আমাকে কোনোদিনও শান্তিতে খেতে দেয় না। অগত্যা হাতের সমস্ত কাজ ফেলে রেখে রান্নাঘরে এলেন পৃথার মা। তোদের ঝামেলা আর গেল না। আর ওই ছেলেটাকেও বলি, সারা দিন টই টই করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোর খাওয়ার সময় হলে ঠিক হাজির হয়ে যায়। আজ ওর হচ্ছে, দাঁড়া, আজ আমি ওর পিঠ ভাঙবো। তুই খেতে থাক মা, আমি এক পিস মাংস তুলে রেখেছিলাম, তোকে বের করে দিচ্ছি, খেয়ে নে মা। আর রাগ করিস না মা, ও তো তোর ছোট ভাই। মাংস বের করে দেওয়ার পর খুব তৃপ্তি করে খায় পৃথা। খাওয়ার পর সারাদিনের ক্লান্তিতে সোজা উঠে যায় বিছানায়। সেই 2 মাস পর মাংস হয়েছে আজকে। এখন খাসির মাংসের যা দাম, তার উপরে ব্রাহ্মণ পরিবার, খেতে ইচ্ছে করলেও মুরগির মাংসটুকু বাড়িতে কোনোদিন ঢোকে না। 2-3 মাস বাদে কিছুটা খাসির মাংস আসে, তখনই সবাই 2-1 পিস করে ভাগে পায়, তাতেই তৃপ্তি। বাইরের ভালো ভালো খাবার খাওয়ার বিলাসিতা হয়ে ওঠে না কোনোদিনই। বাড়িতে মাঝে মাঝে লুচি, আলুর দম হয় এবং এই সবই খুব তৃপ্তি করে খায় পৃথা। বিছানায় এপাশ ওপাশ করতে করতে এক সময় চোখ লেগে আসে। হয়তো 10টা মিনিট ঘুমিয়েছে। নাকে একটা বিটকেল গন্ধ আসে। বড্ড বিরক্ত লাগছে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখে একটা ঘামে ভেজা মোজা বালিশের উপরে কে যেন রেখে দিয়েছে। আবার চিৎকার, মা, ও মা, এই দেখো, শয়তানটা আমাকে ঘুমাতেও দেবে না, একটু ঘুমিয়ে আছি শান্তিও দেবে না। রাগে গজগজ করতে করতে পৃথা মায়ের কাছে নালিশ করতে গেল। মা রবির কাণ্ড দেখে হেসে ফেললেন। পৃথার রাগ গিয়ে পড়ল মায়ের উপর। তোমার জন্য না ও এত আশকারা পায়। মাধ্যমিকের স্টুডেন্ট, পড়াশোনা নেই, সারা দিন শুধু আমার পেছনে লেগে থাকাই ওর কাজ। পাশের ঘরে বাবা শুয়ে আছে, দাঁড়া, বাবাকেই বলছি। এই ধীরে, প্লিজ প্লিজ বাবাকে কিছু বলিস না। বাবা কাজ থেকে এসে শুয়েছে সবে মাত্র, এখন উঠলে আমার আর পিঠ আস্ত থাকবে না। প্লিজ প্লিজ, সরি রে দি, আর করব না। ওরে বাদর, তুই যদি চাস আমি বাবাকে না বলি, তবে আমার সাইকেলটা মুছে দে, যা। পারবো না, যা পালা। তোর সাইকেল তুই নিজে গিয়ে মোচ, আমাকে দিয়ে রোজ খালি সাইকেল মোচাবে।
পারবি না তো? আচ্ছা দাঁড়া। বাবা, ও বাবা, এ মা, এ কি বাবা, তুমি মাটিতে উপরে শুয়েছো কেন? আমি পৃথা। 1 সপ্তাহ আগে আমি আমার মাথার ওপরের বট গাছটাকে হারিয়েছি। নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের, খুব সুখেই ছিলাম। টাকা পয়সা না থাকলেও সুখের কমতি ছিল না। বাবার হঠাৎই ব্রেন স্ট্রোক, হাসপাতালে নিয়ে গেলাম। 3 দিন চিকিৎসার পর বাবা আমাদের একা করে দিয়ে চলে গেল। বাবা যে আমাদের জীবন কাঠি ছিল তা বাবার মৃত্যুতে বুঝতে পারছি। বাবা ছাড়া আমরা কতটা অসহায়। বাবার চিকিৎসার জন্য মায়ের গয়না বিক্রি করা হলো, শেষে বাড়িটাকেও বন্ধক দেওয়া হলো। কিন্তু বাবাকে আমরা বাঁচাতে পারিনি। বাবা কারখানার ম্যানেজারের কাজ করতেন। মা বিড়ি বেঁধে কোনো রকমে সংসারটা চলে যেত আমাদের। আমার পড়াশোনার খরচ আমি টিউশনি করে চালাতাম। বাবার মৃত্যুতে আমাদের জীবনটা এক বিপরীত পরিস্থিতির মুখে এসে পড়েছে। আমি 3rd ইয়ারে পড়ি, ইংরেজি অনার্স। পড়াশোনায় সবসময় ভালোই ছিলাম আমি। স্কলারশিপের টাকা দিয়ে আমার পড়াশোনা ভালোই চলছিল। কিন্তু এখন মা একা কাজ করে, সংসার চালাতে পারবে না। আমাকেও কিছু একটা করতে হবে। শুধু টিউশনি করতে হবে না। কাজের চেষ্টায় অনেক জায়গায় গেছি। বেশিরভাগই সবাই বলে এখনো তো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি, কত পিএইচডি করা লোক ঘুরে বেড়ায়। এই রাজ্যে কাজের খুব অভাব। আমার সংসার চালাতে হবে, তাই 1 সপ্তাহ ধরে অনেক কাজ খুঁজেছি। এমন অবস্থায় সব আপনজনেরাই মুখ ফিরিয়ে নিয়েছে। বাবা সারাটা জীবন যাদেরকে সাহায্য করেছে তারাই আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিপদে পড়লেই আপনজন চেনা যায়। সবাই প্রথম সমবেদনা জানাতে আসতো, কিন্তু এখন দেখা হলে এড়িয়ে চলে, যদি কিছু আবার চেয়ে বসি। কাজের চেষ্টায় একদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি, তখন মণিপিসি ডাক দিল। সারা জীবনে মানুষটাকে এড়িয়েই চলেছি। সবাই বলে মণিপিসি খারাপ কাজ করে, তাই কোনোদিনই তার সঙ্গে কথা বলিনি। আজ যখন ডাকছে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টাই করলাম। আবারও যখন ঘুরে দাঁড়ালাম দেখলাম বারবারই ডাকছে। তখন সাড়া না দিয়ে পারলাম না। আমাকে দেখে বলল, কদিন ধরে দেখছি তুই কাজের খুব খোঁজ করছিস, হাতে টাকা পয়সা একদমই নেই বল। এই নে, এখানে 2000 টাকা আছে। যখন তোর হাতে টাকা আসবে বা তোর সময় হবে তখন তুই আমাকে ফেরত দিয়ে দিস। টাকাটা দেখে কেঁদে ফেললাম। কাল থেকে ঘরে বাজার নেই, শুধু ভাত আর আলু সিদ্ধ খেয়ে দিন কাটাচ্ছি। আজ সেটাও নেই। ভাইটার মুখের দিকে তাকাতে পারি না। এই টাকাটা যে আমার খুব দরকার ছিল। মণিপিসি বলল, বেশিক্ষণ এখানে থাকিস না, লোকে তোর নামে নিন্দে করবে। যা, বাড়িতে যা। যদি কিছু দরকার লাগে আমায় বলিস। আমার বাড়িতে একটা সেলাই মেশিন আছে, আজ বিকেলে ওটা পাঠিয়ে দেব। পড়ে থাকলে তো নষ্ট হবে, তুই তো ভালোই সেলাই করতে পারিস, দেখিস যদি কোনো কাজে লাগে। মণিপিসিকে জড়িয়ে ধরে বললাম, এই সময় জানো তো কেউ সাহায্য করতে আসেনি। তোমার সঙ্গে কোনো দিনও কথা বলিনি, কিন্তু তুমি আজ আমার কত বড় উপকার করলে। লোকেরা তোমার সঙ্গে কথা বললে যদি খারাপ বলে তো বলুক, ওদের কথায় আমার পেট ভরবে না। আমি ঠিক তোমার টাকা ফেরত দিয়ে যাব। দেখো, আমাদের কেউ নেই গো। মণিপিসি আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, যা, এবার বাড়ি যা। ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। বেশ কিছুদিন কেটে গেছে। আমি সেলাই মেশিন চালিয়ে কোনো রকমে সংসারটাকে চালাচ্ছি। মাও সারাদিন পরিশ্রম করে কষ্ট করে। ভাইটাকে বড় করতে হবে।
আমার তো আর পড়াশোনা হলো না। ভাইও পড়াশোনায় খুব ভালো। ও পড়াশোনা শেষ করে কিছু একটা করলে আমাদের কষ্টের দিন আর থাকবে না। সেদিন বাজারে যাচ্ছিলাম, পাড়ার মোড়ে কতগুলি ছেলে বাজে বাজে কমেন্ট করলো। বাবা থাকতে কোনো দিনও তাদের কখনো সাহস হয়নি খারাপ কথা বলার। চুপ করে মাথা নিচু করে বাজারে চলে গেলাম। ইচ্ছে হচ্ছিল ঠাটিয়ে 2 থাপ্পড় দিই, কিন্তু আমার হাত দুটো পেছনে থেকে বাঁধা। বাবা না থাকলে একটা মেয়ে কতটা অসহায় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সুন্দর জগৎটার পেছনে যে একটা কালো জগৎ আছে তা প্রতি মুহূর্তে অনুভব করছি। মেয়ে না হয়ে যদি ছেলে হতাম তাহলে লড়াইটা হয়তো আরেকটু সহজ হতো। বাড়িতে একদিন হঠাৎ ভাই মাথা ঘুরিয়ে পড়ে গেল। গায়ে ভীষণ জ্বর, শরীর অত্যন্ত দুর্বল। ডাক্তার দেখানো হলো। ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট করতে দিলেন। তাতে জানা গেল ভাইয়ের একটা কিডনি খারাপ আর একটাও কমজোরি। ওকে সুস্থ করতে হলে অনেক টাকার প্রয়োজন। চোখের সামনে সব অন্ধকার দেখলাম। ওষুধ কিনে বাড়ি ফিরছি। যাবার সময় বাজার থেকে একটু মাংস নিয়ে যাব আজ। বাড়ি গেলে হয়তো ভাই ও মায়ের মুখে একটু হাসি দেখতে পাবো। ও কাকু, 500 মাংস দাও তো। দোকানের মাংস কাটা দেখে ভেতর থেকে গা গুলিয়ে এলো পৃথার। শরীরের মাংস ওই কাটা মাংসের মতো মনে হলো। গলার কাছে কেমন যেন করছে। ওই অসভ্য লোকটার মুখটা পৃথার মনে পড়ে গেল। মাংস কিনে বাড়ির দিকে রওনা হলো পৃথা। কোমরের নিচটা ভীষণ ব্যথা করছে। ছোট্ট ভাইটার হাসির জন্য, ওষুধ আর ওই কিছুটা মাংসের জন্য আজ নিজের ভার্জিনিটি বিক্রি করেছে পৃথা। চড়া দাম পেয়েছে। অল্প সময়ে তার অনেক টাকার দরকার। টাকা ছাড়া ছোট ভাইকে আর বাঁচানো যাবে না। আজ খেতে বসে কিছুতেই গলা দিয়ে ভাত নামছিল না। কোনো রকমে খেয়ে উঠে পড়ল পৃথা। কাল ওকে কলকাতায় চলে যেতে হবে। মাকে বলেছে একটা নতুন কাজ পেয়েছে। একটা বেসরকারি ব্যাংক ওকে একটা কাজ দিয়েছে। থাকার জায়গাও দেবে ওরা। কালকে জয়েনিং। মা ও ভাই ভীষণ খুশি হয়েছে। পৃথা নিজের ঘরে গিয়ে বিছানায় শুল। নিজেকে ভীষণ অসহায় লাগছে। আজ কিছু করার ছিল না। মণি পিসিকে ফোন করে একটা কাজের কথা বলতেই প্রথমে তিনি ভীষণ বকাবকি করেছিলেন, কিন্তু উপায় না পেয়ে পরে কাজটা ঠিক করে দেয়। কিছু করার ছিল না মণি পিসির। তার বয়স হয়েছে। এখন তাকে আর কেউ তেমন পছন্দ করে না। সে অনেক সাহায্য করেছে পৃথাকে, কিন্তু এত টাকা দেবার ক্ষমতা তার নেই। মণি পিসি এই লোকটাকে ঠিক করে দেয়। সে খুব চড়া দামে পৃথার ভার্জিনিটি কিনে নিয়েছে। মণি পিসির সঙ্গে সামনাসামনি কথা বলেনি পৃথা, কারণ মা আগের দিন খুব বকাবকি করে বলেছিলেন, আমরা না খেয়ে থাকবো, তাও তুই ওই মেয়েটার সঙ্গে কথা বলবি না। মণি পিসি ফোনে অ্যাড্রেসটা বলে দিয়েছিলেন। সেখানে পৌঁছে যায় পৃথা। 2 ঘন্টার জন্য ডিল হয়েছিল। একটা হোটেল রুম, সাদা ধপধপে বিছানা,
একটা মোটা ভুঁড়িওয়ালা লোক প্রথমে রুম থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করেই ভাইয়ের যন্ত্রণায় কাতরানো মুখটা মনে পড়ে গেল পৃথার। ওষুধ না খেলে ও আর বাঁচবে না। মায়ের চোখে জল। বাধ্য হয়েই যেতে হলো রুমে। লোকটা যেন ওর জন্যই অপেক্ষা করছিল। প্রথমে গ্লাসে মদ দিতে বলল, কন্ডোমের প্যাকেটটা বের করে বিছানায় ছুঁড়ল। সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত সম্ভ্রম লজ্জা আর পরিস্থিতির কাছে বড্ড অসহায়। পৃথা নিছল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। পৃথার বুকের ওড়নাটা সরিয়ে দিল লোকটা। একটা একটা করে শরীরের সমস্ত আবরণ খুলে নিল। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল পৃথার। হে ধরণী মাতা, ভাগ হও। কিন্তু গরিবের কথা তার কানেও যায় না। পৃথার মা কত পুজো করে, কিন্তু ঈশ্বর তা শোনেন না। এই পৃথার কলঙ্ক কোনো দেবতা ঢাকবে না। লোকটা ওর সমস্ত সংবেদনশীল অংশগুলোকে ছুঁতে ছুঁতে দেখতে লাগলো। লোকটার মুখের মদের গন্ধে শরীর গুলিয়ে উঠেছিল, কিন্তু কিচ্ছু করার নেই পৃথার। বিছানায় ওর নরম সুন্দর শরীর নিয়ে চলল খেলা। নরম শরীরটাকে পিষতে থাকলো মাতালটা। বাধা দেওয়ার ক্ষমতাও রইল না ওর। লোকটা নিজের সমস্ত চাহিদা মিটিয়ে নিল। চোখ দুটো বেয়ে নেমে আসছে নোনা জলের ধারা। গোপনাঙ্গ থেকে বেরিয়ে আসছে রক্তের স্রোত। পাশের ঘর্মাক্ত লোকটাকে দেখে নিজের ওপর ঘৃণা হতে লাগলো পৃথার। দৌড়ে জামা কাপড় নিয়ে সোজা বাথরুমে চলে গেল। শাওয়ার খুলে দিয়ে লোকটার স্পর্শ করা জায়গাগুলো ডলে ডলে ধুয়ে পরিষ্কার করতে লাগলো পৃথা। শরীরটা ব্যথা, গোপনাঙ্গ ব্যথায় ফেটে যাচ্ছে। পোশাক পরে সে বাইরে বেরিয়ে এলো। রুম থেকে বেরোনোর সময় লোকটা অনেকগুলো টাকা দিল, বেশ কিছু বকশিশও দিল। লোকটার মুখটা দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চাইছিল বারবার। প্রথমে পৃথা ভেবেছিল আত্মহত্যা করবে, কিন্তু দুষ্টুর ভাইটার কথা ভাবলে কষ্ট লাগে। ভগবান কেন গরিবের পথ এত কাঁটায় ভরে দেয়? কি পাপ করলে এই রকম জীবন পাওয়া যায় পৃথা তা জানে না। ও ছাড়া মা আর ভাই বড্ড অসহায়। মণিপিসি একটা পার্লারের কাজ খুঁজে দিয়েছে পৃথাকে। সেখানে ইচ্ছে হলে নিজেকে বিকিয়ে অনেক টাকা পাওয়া যাবে। পার্লারের আড়ালে সেখানে দেহ ব্যবসা চলে। খুব সুন্দর দেখতে পৃথাকে, তাই তো এক ছবিতেই ওদের খুব পছন্দ হয়েছে। কাল পৃথাকে চলে যেতে হবে। ও জানে না সেখানে ওর জন্য কি অপেক্ষা করছে। সাসপেন্স অফ দ্য ডে অরিজিনালসে আজ আপনারা শুনলেন নারী মাংস। গল্প পাঠে আমি প্রিয়াংশু। পৃথার চরিত্রে সুস্মিতা, পৃথার মায়ের চরিত্রে অনন্যা, মণিপিসির চরিত্রে অর্পিতা এবং পৃথার ভাইয়ের চরিত্রে সন্দীপ। শেষ হলো আজকের গল্প নারী মাংস।